বাতিল হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। রাজধানী বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দীর্ঘ বিশেষ এই করিডোর হয়ে যাচ্ছে ৪ লেনের সড়ক। অথচ এই প্রকল্পে খরচ হয়ে গেছে ৪,০০০ কোটি টাকা। ঋণের বোঝা কেন জনগণের ওপর চাপিয়ে দেয়া হলো প্রশ্ন বিশেষজ্ঞদের। বলেন, এই প্রকল্পের সংশ্লিষ্টদের বিচার করা উচিত। বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই সমীক্ষা যাচাই, নকশায় ত্রুটি সহ নানা বিষয় নিয়ে হয় সমালোচনা। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক তৈরিতে সময় লেগেছে প্রায় ১২ বছর। অপরিকল্পিত নির্মাণ কাজে বেড়েছে বায়ু দূষণ, ভোগান্তি বেড়েছে যানজটে। প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯৭%। এই মুহূর্তে বন্ধ হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বায়িত লেনে শুধু বিআরটি বাস চললে অন্য লেনে যানজট আরও বাড়বে, তাই বাতিল করা হয়েছে। রোডটা আমরা ওপেন করে দিব শেষ করে, তারপরে কিছু কিছু মেরামতের দরকার আমাদের স্টেশনগুলো, ওই স্টেশনগুলোকে মেরামত করা হবে। তো মোটামুটি এই পর্যায়ে আপাতত প্রজেক্টটাকে প্ল্যান করছি শেষ করে দিতে। এখন নেক্সট গভর্নমেন্ট এসে যদি তারা চিন্তা করে যে এটা বিআরটি করবে, ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু থেকে যাবে। তাদের যেটা শুধু করতে যেটা হবে সেটা হলো বাসটা কিনতে হবে, আর ওই স্টেশনগুলোকে রিভাইভ করতে হবে যেখান থেকে মানুষ টিকিট কিনতে পারবে। যোগাযোগ বিশেষজ্ঞদের মন্তব্য, লুটপাটের জন্য নেওয়া হয় এ প্রকল্প। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ঠিকাদারকে অ্যাডভান্স বিল দিয়ে কাজ করানো হয়েছে, এমনকি জামানতের অর্থ থেকেও তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এই যে জামাই আদর যারা করলেন বারবার এই ঠিকাদারকে, তারা কারা? এটা তো খুঁজে বের করতে হবে। তো আমি মনে করি এখানে এই প্রকল্পে যেভাবে অর্থের অপচয় হয়েছে, বিশেষ করে এটা যদি এখন ৪ লেন হিসেবে চালু করা হয়, এখান থেকে ফিনান্সিয়াল কোনো রিটার্ন আসবে না। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ২০৪০ কোটি টাকা, পরে বাড়ানো হয় ৪,২৬৮ কোটি টাকা পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের কাছে আরও ৩,০০০ কোটি টাকা চাওয়া হলে তা ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং শুরুতেই যে কথাটি বলতে চাই যে ৯৭% কাজ শেষ করার পর প্রকল্প বাতিল করা কতটা সঠিক সিদ্ধান্ত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে প্রকল্প যে ৯৭% শেষ হয়েছে বলা হচ্ছে, বুঝতে হবে এটা শুধুমাত্র অবকাঠামোর কথা। আমরা কিন্তু এখনো বিআরটিতে ঢুকতেই পারিনি। বিআরটি শুধু অবকাঠামো না, এখানে বাস চলবে, বাস কেনাকাটার একটা বিষয় আছে, এবং অপারেশনে যাওয়ার পর এটার মেইনটেনেন্স সহ অনেকগুলো বিষয় আছে। মূলত আমরা এখনো কিন্তু বিআরটিতে ঢুকতেই পারিনি। তো এই যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, বুঝতে হবে যে আসলে এখানে অনেকগুলি অনিশ্চয়তা আছে। আমরা প্রায় ১ যুগ ধরে এই কথাই বলে আসছি যে আমরা যে বিআরটি চালাবো বিষয়ত লেনে, পাশে আমার কিন্তু প্রাইভেট সেক্টরের বাসগুলি চলছে। তো তাদের সাথে প্রতিযোগিতা করে আমরা আদৌ চালাতে পারবো কিনা, এরকম উদাহরণ কিন্তু আমাদের এখনো তৈরি হয়নি। আপনি নিশ্চয়ই জানেন, আমরা বাস রুট রেশনালাইজেশন এটা চালু করার অনেক উদ্যোগ নিয়েছি, বারবার হোঁচট খেয়ে গেছে। তার মানে আমাদের অতীতের কোনো ভালো উদাহরণ নাই যে আমরা আমাদের মতন করে একেবারে, যেটা আমরা বলছি যেহেতু শেয়ার্ড করিডোর, একই সড়কে শুধুমাত্র বিভাজন দিয়ে একদিকে প্রাইভেট সেক্টরের বাস বা মিশ্র ট্রাফিক চলবে, অন্যদিকে বিআরটি চলবে। তো এটা আমরা চালাতে পারবো কিনা, এটাতে একটা বড় অনিশ্চয়তা আছে। আমি মনে করি যেহেতু খরচের দিক থেকে আমরা বিশ্ব রেকর্ড করে ফেলেছি, এমনকি সময়ের দিক থেকেও আমরা বিশ্ব রেকর্ড করে ফেলেছি, আরো অতিরিক্ত খরচ করে বিআরটি আদৌ আমরা চালাতে পারবো কিনা যে একটা অনিশ্চয়তা। কিন্তু এই যে অনিশ্চয়তার কথা আপনি বলছেন বারবার, এই ১২ বছরে যে ৪,০০০ কোটি টাকা গচ্চা গেছে, এটা কিন্তু বিশাল ক্ষতি। জনগণের টাকা এভাবে আসলে নষ্ট করার বিষয়ে আপনার কি অভিমত? অবশ্যই এখানে যে আমি একটু আগে এই কথাই বলছিলাম, এখানে বিশ্ব রেকর্ড হয়ে গেছে। আপনি যেটা বলছেন যে খরচের দিক থেকে ৪,০০০ কোটি টাকা, এরকম নজির আসলে পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই বিআরটি করিডোর করতে গিয়ে আমরা যেভাবে উপরে উঠেছি আর নিচে নেমেছি, অনেকটা রোলার কোস্টার বানিয়ে ফেলেছি। তো এই যে আমরা এত বিনিয়োগ করলাম, বিনিয়োগ করে আমি যেটা বলছি যে ডেফিনেটলি এখানে যারা সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে আমি বারবারই বলে এসেছি যে ঠিকাদার যে প্রতিষ্ঠান, তারা যেভাবে কাজটি করেছে, একটা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে আমরা এখানে ঠিকাদার নিয়োগ দিয়েছি। সেই ঠিকাদার পুরো সময় কাজ করলো কিভাবে? অচল, অনভিজ্ঞ, অদক্ষ সব লোকজন নিয়ে এবং যন্ত্রপাতি যাদের
অনেক আধুনিক থাকার কথা ছিল, সেখানে যে ধরনের যন্ত্রপাতি নিয়ে কাজ করেছে আমরা সবাই জানি এই প্রকল্পর পুরো সময় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ ছিল এবং ঠিকাদারকে অনেকভাবে সহযোগিতা করা হয়েছে, যেটা আসলে আমি মনে করি নীতিগতভাবে ঠিক হয়নি। তাকে আপনার কাজ করতে গিয়ে অ্যাডভান্স বিল দেওয়া হয়েছে, এমনকি তার যে আমরা যেটা বলি সিকিউরিটি মানি, সেখান থেকে টাকা দিয়ে তাকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই যে বারবার তাদেরকে জামায়াত আদায় করা হলো, যেটা আমি বলছিলাম যে আপনি তাকে তো শাসন করলেন না, বরং বারবার পুরস্কৃত করলেন। কেন দফায় দফায় আপনি ব্যয় বাড়িয়েছেন, দফায় দফায় সময় বাড়িয়েছেন। তো এই যে একটা নজির, আমি মনে করি যে এটা আসলে পৃথিবীর ইতিহাসে বিআরটির একটা নিকৃষ্টতম উদাহরণ হিসেবে কিন্তু থেকে যাবে। জি, সেটা ঠিক আছে। আরেকটা বিষয় জানতে চাইবো যে ভবিষ্যতে আসলে এভাবে অর্থ অপচয় রোধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে দেখেন, এই স্টাডিটা যেটা হয়েছিল বিআরটির পিছনে, একেবারে আমি বলবো একটা দুর্বল ফিজিবিলিটি স্টাডি। বিআরটি শুরু হওয়ার কথা ছিল মূলত টঙ্গী থেকে, সেই বিআরটি আমরা টেনে নিয়ে গেলাম গাজীপুর। কার ইন্ধনে আসলে গাজীপুর পর্যন্ত টেনে নেওয়া হলো? এবং ফিজিবিলিটি স্টাডি করা হলো এমন একটা করিডরে, যে করিডর একটা ক্যাপটিভ করিডর, দুই পাশে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এখানে বিআরটি হয় কেমনে? সে জায়গায় আমি প্রথমেই বলবো যে আসলে কর্তার ইচ্ছায় যেন কর্ম না হয়। ফিজিবিলিটি স্টাডিটা একটা টেকনিক্যাল জিনিস, এখানে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি বলে অনেকগুলো ইস্যু আছে। এটা স্যাটিসফাই যদি না করে প্রকল্প হাতে নেওয়া যাবে না। এবং ঠিকাদারকে আপনি যেভাবে এখানে বারবার সুযোগ দেওয়া হয়েছে, এটা একটা আসলে ব্যাড কালচার তৈরি হয়েছে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঠিকাদারকে কাজ করাতে গিয়ে সে তো প্রফিট নিবে, সেটা ঠিক আছে, কিন্তু সে সময় মতন কাজ যে করতে পারছে না, সেখানে অবশ্যই আমাদের বিকল্প ভাবতে হবে। পিপিআর এর মধ্যেও আমি মনে করি আমাদের কিছু দুর্বলতা আছে। যে লোয়েস্ট বিট করছে তাকে আমি কাজ দিয়ে দিচ্ছি। এই প্রকল্পও কিন্তু প্রায় 27% লেস বিট করে কাজটি পেয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এস্টিমেটেড কস্ট থেকে 27% কম খরচে কাজ করতে যাচ্ছে, সে কি আদৌ কাজটা তুলতে পারবে? আমি তাকে কাজটা ঠিকই দিলাম, দেওয়ার পর দফায় দফায় যে 2000 কোটি টাকার প্রকল্প 4000 কোটি টাকা হয়ে গেল, তাহলে আপনি লোয়েস্ট বিট করে যাকে কাজ দিলেন কোন দর্শনে দিলেন? এই জায়গাও আমাদের ভাবতে হবে। এবং সর্বোপরি আমি মনে করি যে এই প্রকল্পের ক্ষেত্রে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, যে যারা ঋণদাতা আছে, ঋণ দিচ্ছে এই কথা ভেবে আমাদেরকে তো লাফিয়ে পড়া যাবে না। জি। প্রকল্পটা আদৌ ফিজিবল কিনা, এটার ফিনান্সিয়াল ভায়াবিলিটি আছে কিনা, এটা জনগণের কাজে আসবে কিনা, সেটা ভাবতে হবে। কেননা এই যে ঋণটা আমরা নিলাম, এই ঋণটা সুদ আসলে ফেরত দিতে হবে। আপনি এখন বিআরটি চালাবেন না, তাহলে এটা ফাইন্যান্সিয়াল রিটার্নটা কই থেকে আসবে? তাহলে এই ঋণটা আমরা বিষয়গুলো কিভাবে সার্বিকভাবে আসলে পরিকল্পনা করে কোনো কাজে আসলে এগোনো উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন বলেও অভিযোগ করেন নেতারা। মঙ্গলবার রাজধানীতে মানববন্ধনে এসব কথা বলেন তারা। 5 দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল। যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত সড়কের পাশে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি জানায় নেতারা। মানববন্ধনে ইসলামী আন্দোলনের বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ দূর হলেও আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একটি গোষ্ঠীর লুটপাট আর চাঁদাবাজিতে লিপ্ত। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, পিআর পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে, এটা জনগণের দাবি। সংবিধানের দোহাই দিয়ে কোনো অবস্থায় যেন তেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না। সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে গণভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে, এই জন্য গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস, অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। 5 দফা দাবিতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববারের মধ্যে শাপলার বিকল্প প্রতীকের কথা জানাতে হবে এনসিপিকে, না হলে নির্বাচন কমিশনই প্রতীক বরাদ্দ দেবে বলে জানিয়েছে ইসি সচিব আক্তার আহমেদ। শাপলার বিষয়ে ইসির সিদ্ধান্ত অপরিবর্তিত বলেও জানিয়েছেন তিনি।
দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিং এসব কথা জানান তিনি। জানান শাপলাকে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করছে না ইসি। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনেরও প্রয়োজন নেই বলে মনে করে ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে প্রাক নির্বাচন বৈঠক হবে। আগামী সপ্তাহে দল নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন। এছাড়া অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম দিকে প্রবাসীদের অ্যাপ উদ্বোধন হবে। মোট ১৯ দেশের প্রবাসীদের ভোটের আওতায় আনা লক্ষ্য কমিশনের। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী ১৯ তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা ১৯ তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। রাজধানী মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা এবং কসমিক ফার্মা নামের আরেকটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই সংক্রান্ত সুপারিশ পরে সরকার এবং দলগুলোর কাছে দেবে কমিশন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে গঠন করা ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসে ঐক্যমত্য কমিশন। প্রথম পর্বে ৩৩টি এবং দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে হয় বৈঠক। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার ১৭ অক্টোবর হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে থাকছে না সুপারিশ। জামিন পাওয়ার পর আসামিদের হয়রানি এবং অতিরিক্ত খরচ কমানোর লক্ষ্যে জামিননামা অনলাইনে সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হবে। এক ক্লিকেই জামিননামা কারাগারে পৌঁছাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কাল থেকেই মিলবে এই সেবা। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি ছাড়াই যারা মেধার ভিত্তিতে সরকারি চাকরি পেয়েছেন তাদের সবাইকে পরাজিত শক্তি হিসেবে দেখতেন শেখ হাসিনা। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ কথা বলেন তিনি। এর আগে সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলি করতে উপসামরিক সচিব কর্নেল রাজীবকে নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী। প্রসিকিউটররা জানান, রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করতে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে। এরপরেই মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। চানখারপুলের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে একজন গুলি করেছে, যে আসামি আমাদের এখানে অ্যারেস্টেড আছে, তার আসলে বরাদ্দ ছিল একটা শটগান। সে আরেকজনের কাছ থেকে চাইনিজ রাইফেলটা কেড়ে নিয়ে তারপরে সে শুট করেছে। এরকম বহু জায়গায় দেখা গেছে যে পাশে হয়তো এপিবিএনের একজন সদস্য আছে যার হাতে সাবমেশিন গান আছে, যার হাতে চাইনিজ রাইফেল আছে, সেখান থেকে সেটা নিয়ে সে ফায়ার করছে এবং এই ব্যাপারে কোনো জবাবদিহিতার ব্যাপার ছিল না। ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি মানতে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি না মানলে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি করবেন। কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা। এর আগে সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীদের একাংশ। পরে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করার দাবি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা আন্দোলনরতদের। ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার প্রতিবাদে আজ সারা দেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব সরকারি বেসরকারি কলেজের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। এর আগে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীদের একটি অংশ।
আরেক অংশ 3 দিনের মধ্যে 7 কলেজের প্রজ্ঞাপন দেওয়ার দাবিতে কর্মসূচি দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মারধরেরও অভিযোগ উঠছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল। এরই মধ্যে ভোটকেন্দ্রে ব্যালট বাক্স এবং অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। সকাল 10টা থেকে চাকসু নির্বাচন কমিশন অফিস থেকে সব সরঞ্জাম পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে 15টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণ শেষে হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ভোট কেন্দ্রে, আর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা হবে ব্যবসা প্রশাসন অনুষদে। ভোট গ্রহণ ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশদ্বারগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন প্রক্টোরিয়াল বডি। আজ থেকে ভোটের ফল পরবর্তী 8 ঘন্টা কড়া নজরদারির কথা জানানো হয়েছে বৈঠকে। আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে কিংবা কোনো ধরনের নাশকতামূলক বা এই ধরনের সম্ভাবনা থেকে থাকে, তো সেটা শক্ত হাতে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এবং নির্বাচন ফলাফল ঘোষণা এবং পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক মনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। আমাদের ছাত্র যাতে নিরাপদে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাদের সংসদ নির্বাচন করতে পারে, সেজন্য চেষ্টা করে যাচ্ছি। এ বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। এই চাকসু নির্বাচনের জন্য আসলে কতটা প্রস্তুতি দেখছেন এবং সবকিছু মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি কেমন এবং কি পরিস্থিতি দেখছেন সেখানে? শুরুতে আসলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বলতে চাই। ইতিমধ্যে প্রক্টোরিয়াল বডির সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক হয়েছে, আজকেও বৈঠক হয়েছে এবং গতকাল রাত থেকে যে বহিরাগতের প্রবেশ সীমিত করা হয়েছে। আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 0 পয়েন্ট অর্থাৎ প্রধান ফটকেই আছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে অন্যান্য দিনের চেয়ে যে শিক্ষার্থীদের আনাগোনা সেটি কম, যেহেতু আজকে বেশিরভাগ বিভাগে ক্লাস এবং পরীক্ষা সেটি অনেকটাই সীমিত। কিছু কিছু বিভাগে পরীক্ষা আছে, ক্লাস বেশিরভাগ বিভাগে নেই, সে কারণে শিক্ষার্থীর যে আনাগোনা সেটি কম। তবে যে সমস্ত যানবাহন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে প্রায় সব যানবাহনই তল্লাশির মুখে প্রবেশ করছে। বহিরাগতের প্রবেশ ঠেকাতে 24টি পয়েন্টে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর আজ বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে কালকে ভোটকে কেন্দ্র করে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে এবং 4টি ভ্রাম্যমাণ আদালত সেখানে কাজ করবে। এবং আমরা যেটি এর মধ্যে প্রশাসনের সাথে কথা বলে জেনেছি যে নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটি প্রায় সবগুলোই এখানে কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন এবং ইতিমধ্যে ভোট কেন্দ্রে কিভাবে ভোটাররা আসবেন এবং প্রার্থীরা কিভাবে ভোট কেন্দ্রে অবস্থান নেবেন সেই বিষয়গুলো নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং একটি সেন্ট্রালি একটি হটলাইন খোলা হয়েছে যেখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যে কোনো অভিযোগ সম্পর্কে জানানো যাবে। তবে আজকে সকালেও আমরা ছাত্রদল এবং ছাত্র শিবির, যেহেতু তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এই দুটি প্যানেলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেটি পরস্পর বিরোধী যে অভিযোগ সেটি যথারীতি আজকেও জারি রেখেছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন অনেকগুলো আচরণবিধি সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরেই আসলে খুব একটা গা করছেন না। কমিশনের এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটি অস্বস্তি আছে। তবে আগামীকালকে ভোট নিয়ে এবং যাতে কোনো ধরনের প্রহসন না হয় সে বিষয় নিয়ে কিন্তু দুই পক্ষই জোর দাবি জানিয়েছেন এবং তাদের পক্ষ থেকেও বলা হয়ে কিছু নির্বাচনকে কেন্দ্র করে কিছু দাবি দাওয়া পেশ করা হয়েছে। তো আজকে সকাল 10টা থেকে যে কেন্দ্রগুলোতে ভোটের বাক্স পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যান্য সরঞ্জাম চলে গেছে, কালকে সকালে সেখানে ব্যালট পেপার সেগুলো পাঠানো হবে। রিটার্নিং কর্মকর্তারাও সরাসরি সেই অবস্থানে আজকে রাত থেকে সেখানে অবস্থান নেবে। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরাও ধারণা করছেন, আশা করছেন যে কালকে একটি নিরাপদ এবং সুষ্ঠু ভোট তারা দেখতে পাবেন। জি, অনুপম শীল জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। শেষ মুহূর্তে প্রচারণায় জমজমাট রাকসু। জয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ছুটছেন শিক্ষার্থীরা। এবার সব প্যানেলেরই টার্গেট প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এদিকে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবিও।
জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ বিভিন্ন স্থানে ছুটছেন প্রার্থীরা। রাকসু নির্বাচনের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। যারা প্রার্থী আছে তারা কিন্তু ভোটারদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছে এই পুরোটা সময় জুড়ে, এবং আমাদের প্রতি তাদের ইতিবাচক একটা সাড়া পেয়েছি, অনেক ভালোবাসা পাচ্ছি। এখনো ডাকসু এবং জাকসুতে যেভাবে শিক্ষার্থীরা ছাত্র শিবির সমর্থিত জোটের ওপর আস্থা রেখেছে, এখানেও সেরকমভাবে তারা আস্থা রাখবে বলে আমরা পূর্ণ বিশ্বাস রাখি। ক্যাম্পাসে প্রবেশ করেই রাকসুতে ভোট দেওয়ার আনন্দে উচ্ছ্বাসিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ভর্তি হয়েছি অ্যান্ড এইবারই হচ্ছে রাকসু নির্বাচন হচ্ছে, তো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমরা ভার্সিটিতে এসেই শুরুতেই একটা এরকম রাকসুর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগতেছে। নির্বাচন কমিশন বলছে সব প্রস্তুতি সম্পন্ন। সুষ্ঠু নির্বাচনে পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 6 প্লাটুন বিজিবি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সব মিলিয়ে অ্যারাউন্ড 400 এখানে কাজ করবে একটা সবগুলো সেন্টারে, 17টা সেন্টারে। 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। 35 বছর পর হওয়া রাকসু নির্বাচনে 17টি কেন্দ্রে থাকবে 990টি বুথ আর 4 শতাধিক প্রিজাইডিং অফিসার। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট ক্যাম্পাস, এ বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই শেষ মুহূর্তের প্রচারণা কতটা জমে উঠেছে ক্যাম্পাসে জানাবেন, এবং এবারে যারা ভোটার রয়েছে তাদের প্রত্যাশা কি এবারের নির্বাচন নিয়ে? দেখুন, শেষ মুহূর্তে বলা যেতে পারে ক্যাম্পাসে একটি উৎসব মুখর পরিবেশ, অর্থাৎ নির্বাচনী যে আমেজের কথা যদি বলা হয়ে থাকে, প্রার্থীদের হাতে যেহেতু সময় নেই, আজকেই তাদের প্রচারণার শেষ সময়, অর্থাৎ রাত 12টার পর থেকেই তারা প্রচারণা আর করতে পারবে না, অর্থাৎ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী। তো সেই হিসেবে আজকে বলা যেতে পারে যে প্রার্থীরা ব্যস্ত একটি সময় পার করছে। সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ রাকসু নির্বাচনে অনুষ্ঠিত যে নির্বাচনে 11টি প্যানেল যে রয়েছে, 11টি প্যানেলে যারা প্রার্থীরা রয়েছেন, সেই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু অবস্থান থেকে প্রচারণা চালাচ্ছেন। এবং ক্যাম্পাসে আজকে আমরা দেখেছি যে একটি উৎসব যে আবেগ সেটি কিন্তু বলা যেতেই পারে, এবং প্রত্যেকেই ব্যস্ত তাদের প্রচারণা, সেই সাথে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে, অর্থাৎ তাদের নির্বাচনী যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো আবারও যারা প্রার্থী, যারা ভোটাররা রয়েছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। সেই সাথে তারা বলার চেষ্টা করছেন তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য তারা কি করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু তারা পুনর্ব্যক্ত করছেন, এবং তাদের অতীতে তাদের কর্মকাণ্ডগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন যে তারা শিক্ষার্থীদের জন্য এর আগে রাজপথে কতটা আন্দোলন করেছে বা কতটা সক্রিয় ছিল সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। সেই সাথে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আত্মবিশ্বাসী বলা যেতে পারে। এখন প্রত্যেকেই কিন্তু বলছেন যে তাদের প্রচারণা এতদিন যে প্রচারণা চালিয়েছে তারা প্রত্যেকের রেসপন্স খুব ভালো পেয়েছেন, এবং প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা দেখেছিলাম এখানে ছাত্রদল থেকে শুরু করে ছাত্রদল, ছাত্র শিবির সহ যে 11টি প্যানেলে যারা ভিপি, এজিএস প্রার্থী রয়েছেন বা অন্যান্য প্রার্থীরা রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আশাবাদী যে তারা তাদের অবস্থান থেকে এবং তারা প্রচারণায় তারা সন্তোষ প্রকাশ করছেন। একটি কথা বলার উল্লেখযোগ্য যে এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রার্থীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখেছি, এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল প্রত্যেক প্রার্থী। আমরা এখন পর্যন্ত কাউকে দেখিনি যে কোনো প্রার্থী কাউকে ছোট করেছে বা কাউকে কটূক্তি করেছে, এই ধরনের কোনো এখন পর্যন্ত ঠিক এই ধরনের নজির কিন্তু আমরা পাইনি। সেই সাথে প্রার্থীদের এখানে প্রচারণা যেমন ব্যস্ত সময় পার করছে, সেই সাথে এখানে নির্বাচন কমিশন তাদেরও কিন্তু ব্যস্ততার কম নেই। আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এরই মধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলা হয়ে থাকে, আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্থানে আমরা 2000 পুলিশ সদস্য মোতায়েন করা হবে। সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি এবং র্যাব, এবং নিরাপত্তার 3 স্তরের নিরাপত্তা এখানে বেষ্টনী থাকবে, এবং বলা যেতে পারে যে নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অর্থাৎ নির্বাচন কমিশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি তাদের এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এখন থেকে বিকাশ থেকে নগদ বা রকেটে সরাসরি লেনদেন করা যাবে, পাশাপাশি ব্যাংকেও টাকা পাঠানো যাবে। নগদ অর্থ লেনদেন কমাতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বা এমএফএস এর মধ্যে পারস্পরিক লেনদেন চালু করছে বাংলাদেশ ব্যাংক। 1 নভেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় এই সেবা চালু হবে। এই লেনদেনে গ্রাহককে সর্বোচ্চ কত টাকা খরচ করতে হবে তাও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে ১,০০০ টাকা পাঠালে গ্রাহককে ১ টাকা ৫০ পয়সা মাশুল দিতে হবে। বিকাশ, রকেট ও নগদের মতো সেবা থেকে যে কোনো এমএফএস, ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের হিসেবে ১,০০০ টাকা পাঠালে খরচ দিতে হবে ৮.৫ টাকা। আর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ব্যাংক বা এমএফএস এর টাকা পাঠালে প্রতি হাজারে খরচ দিতে হবে ২ টাকা। স্বর্ণের দাম আবারও বেড়ে নতুন রেকর্ড হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ৪,৬১৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণের দাম পড়বে ২,১৩,৭১৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এরই মধ্যে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ৪,৪০৯ টাকা বেড়ে হয়েছে ২,০৪,০০৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১,৭১,০৮৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৭৪,৮৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৩,২১৯ টাকা। নতুন দাম ১,৪৫,৫২০ টাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।